আজকে আমরা সরি আসলে প্রথম পত্রের দশম অধ্যায়ের গাণিতিক সমস্যা হবে। দ্বিতীয় পত্র লিখে ফেলছি, এডিট করতেছি না, তোমরা যে অধ্যায় পড়তেছিলে সেই অধ্যায়ই। ওকে, শুরুতেই আপেক্ষিক আর্দ্রতার যে প্রবলেমগুলো বাকি ছিল সেটা আলোচনা করি। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, শিশিরাঙ্ক। তখন বলেছিলাম, শিশিরাঙ্ক যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে তোমার রুমের তাপমাত্রা কমে কমে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে গেলে তোমার রুমে শিশির জমা হওয়া শুরু হবে, এটা বলেছিলাম। শিশির জমা করার এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, তোমার রুমের তাপমাত্রা কমাবা না, তাপমাত্রা স্থির রাখবা। তাপমাত্রা যদি স্থির রাখো আর বাইরে থেকে তোমার রুমের মধ্যে জলীয় বাষ্প ইনপুট করো, কোনোভাবে জলীয় বাষ্প নিয়ে আসলা, তাহলে একটা পর্যায়ে গিয়ে যখন তোমার রুম সম্পৃক্ত হয়ে যাবে, তোমার রুমের বায়ু যখন সম্পৃক্ত হয়ে যাবে তখন জলীয় বাষ্প জমা শুরু হবে। জলীয় বাষ্প জমা শুরু হওয়া মানে হচ্ছে শিশির জমা হওয়া। তাহলে দুইটা পদ্ধতি আমাদের রুমকে শিশিরাঙ্কে নিয়ে যাওয়ার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন করা, পরিবর্তন বলতে অবশ্যই কমাইতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে তাপমাত্রাকে স্থির রেখে বাইরে থেকে জলীয় বাষ্প নিয়ে আসা। জলীয় বাষ্প নিয়ে আসতে আসতে ওই যে লবণ যেরকম পানির মধ্যে দিতে 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 একটা সময় গিয়ে লবণ আর মিশবে না, ওরকম জলীয় বাষ্প বাতাস আর নিতে পারবে না, সর্বোচ্চ পরিমাণ নেয়ার পরে শিশির আকারে জমা হইতে থাকবে। তাহলে দুইটা পদ্ধতি শিখলাম। প্রথম পদ্ধতিটা একটু খেয়াল করো, ভালো করে মনোযোগ দাও। প্রথম পদ্ধতিতে দেখো চাপ কিন্তু স্থির আছে। চাপ স্থির থাকার মানে হচ্ছে তুমি তাপমাত্রার যতই পরিবর্তন করো না কেন, তুমি কিন্তু জলীয় বাষ্পের পরিবর্তন ঘটাও নাই। চাপ স্থির মানে বায়ুর চাপ। তো বায়ু যেহেতু পরিবর্তন হয় নাই, জলীয় বাষ্পের পরিবর্তন হয় নাই, আগে যতটুকু ছিল এতটুকুই আছে, এই জন্য চাপের কোনো পরিবর্তন হবে না। শিশিরাঙ্কে নিয়ে যাও আর যেখানে নিয়ে যাও বায়ুর চাপ স্থির থাকবে। ঘরের তাপমাত্রায় যা ছিল শিশিরাঙ্কে নিয়ে গেলেও চাপ একই থাকবে, এটা একটু মনে রাখো। ওকে, তো দুই পদ্ধতি। এবার আমরা সহজ একটা সমাধান দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে কঠিনে যাব। আমরা তো আপেক্ষিক আর্দ্রতার সমীকরণ জানি, উপস্থিত ভর বা চাপ কে সর্বোচ্চ ভর বা চাপ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আপেক্ষিক আর্দ্রতা পাওয়া যায়। উপস্থিত ভর বলতে কার ভর? জলীয় বাষ্পের ভর। উপস্থিত চাপ বলতে জলীয় বাষ্পের চাপ। সর্বোচ্চ বলতে শিশিরাঙ্কে নিয়ে গেলে যেই চাপটা পাওয়া যাবে, শিশিরাঙ্কে নিয়ে যেতে যতটুকু ভরের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সর্বোচ্চ ভর। ওকে, তাহলে আমি বেশ কয়েকটা ম্যাথ সলভ করতে দিব। ক্যালকুলেটর যাদের নাই একটু নিয়ে আসো, না হলে তো ঝামেলা। 1 নম্বর প্রবলেম, এটা সহজ করে দিছি। বলা আছে যে তোমার রুমে উপস্থিত যে জলীয় বাষ্প আছে এর চাপ 9.55 মিলিমিটার পারদ চাপকে আমরা এইচ জি দিয়ে লিখি, মার্কারির যে সংকেতটা সেটা দিয়ে লিখি আর কি। তাহলে প্রথমে বলা আছে তোমার রুমে উপস্থিত জলীয় বাষ্পের চাপ 9.55 মিলিমিটার পারদ চাপ, আর তোমার রুম সর্বোচ্চ 16.98 মিলিমিটার পারদ চাপের জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাহলে তোমার রুমের আপেক্ষিক আর্দ্রতা কত? এটা একটু করে ফেলা সবাই, ওই যে উপরের সূত্র দিয়ে। দেখো তো উত্তর কত হয়। স্যার 56.24। না 26? জি স্যার, না স্যার 24 আসছে। 24 আসছে? কে তুমি? স্যার মারিয়া। মারিয়া রোল কত বাবা? স্যার 358। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অন্যরা যারা করে নাই তাদেরও করতে হবে। হ্যাঁ,
পরীক্ষায় কিন্তু এত সহজ প্রশ্ন আসবে না, এগুলো হয়তো এমসিকিউ আসতে পারে। তাহলে সহজ যদি না আসে তাহলে কি আসবে? আমাদের সরাসরি এরকম মান দেয়া থাকবে না। কিভাবে দেয়া থাকবে আমি একটু বলে দিচ্ছি। আমি টেবিল আকারে দিয়েছি তোমাদের জন্য সহজেই চোখে পড়ে। পরীক্ষায় আরো একদম সরাসরি ভাষায় দেয়া থাকে, খুঁজে খুঁজে বের করতে হবে আর কি। কত তাপমাত্রায় কত চাপ, এটা খুঁজে বের করবা তুমি। আমি টেবিল আকারে দিয়েছি সুবিধার জন্য। মনে করো আহ 4টা তাপমাত্রা দেয়া আছে, 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 19 ডিগ্রি, 20 ডিগ্রি। এই তাপে সর্বাধিক বায়ুর চাপ কত সেটাও দেয়া আছে। এই তাপে সর্বাধিক বায়ুর চাপ দেয়া আছে 9.2, 10 এর জন্য, 11 এর জন্য 9.9। একটু লিখে নাও, অন্য পেজে চলে যাব। আর 19 এর জন্য 16.5, 20 এর জন্য 17.7। এটা হচ্ছে সর্বোচ্চ বায়ুর চাপ। সর্বোচ্চ মানে শিশিরাঙ্কে বায়ুর চাপ বলা থাকতে পারে, সর্বাধিক বায়ুর চাপ বলা থাকতে পারে, একই কথা। প্রশ্নটা কেমন করবে? আগের প্রশ্নটাই বাস্তবে কেমন ছিল সেটা দেখো। বলা আছে এই এই চাপগুলো বলা আছে, তারপরে বলছে যে তোমার রুমের শিশিরাঙ্ক 10.5 ডিগ্রি সেলসিয়াস, 10.5 ডিগ্রি, এবং তোমার রুম সর্বোচ্চ তোমার রুমের তাপমাত্রা হচ্ছে 19.4। তোমার রুমের তাপমাত্রা এখন 19.4। তাহলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। প্রশ্নে বলা আছে তোমার রুমের শিশিরাঙ্ক 10.5 আর বলা আছে তোমার রুমের তাপমাত্রা 19.4। তাহলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য কি করতে হবে? তোমার রুমের তাপমাত্রায় যে বায়ুর চাপ, এটাকে সর্বোচ্চ যে বায়ুর চাপ এটা দিয়ে ভাগ করলে আপেক্ষিক আর্দ্রতা পাওয়া যাবে। তোমার রুমের তাপমাত্রায় বায়ুর চাপ আর শিশিরাঙ্কে বায়ুর চাপের অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখন আমাদের তাপমাত্রা দেয়া আছে, শিশিরাঙ্কের তাপমাত্রা দেয়া আছে আর সর্বোচ্চ তাপমাত্রা দেয়া আছে, বা তোমার রুমের বর্তমান তাপমাত্রা সেটা দেয়া আছে। এখন আমাদের বের করতে হবে আপেক্ষিক আর্দ্রতা। প্রবলেম হচ্ছে আমাদের দেয়া আছে 10 আর 11, আর এখানে দেয়া আছে 10.5। এখানে 19 আর 20 দেয়া আছে, আবার আমাদের রুমের টেম্পারেচার হচ্ছে 19.4, মানে সরাসরি মান দেয়া নাই। আর আমরা বের করে আনবো, খুব কঠিন কাজ না, ঐকিক নিয়মে বের করে আনবো। আমাদের যেহেতু 10 আর 11 দেয়া আছে, আমরা 10.5 বের করে ফেলবো ঐকিক নিয়মে। কিভাবে? দেখো, এই 10 থেকে 11 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়েছে, আর বায়ুর চাপের পরিবর্তন হয়েছে 9.2 থেকে 9.9, তাহলে 0.7 মিলিমিটার। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন হচ্ছে 0.7, তাহলে 0.5 এর জন্য কতটুকু সেটা আমরা বের করব। বের করে যোগ করে দেব। দেখো, 11 থেকে 10, এখানে 1 ডিগ্রিতে পরিবর্তনে চাপের পরিবর্তন 0.7 মিলিমিটার, তাহলে 0.5 ডিগ্রি আমাদের দরকার। 0.5 ডিগ্রির জন্য কত সেটা বের করে ফেললাম। এই যে গুণ আর যোগের ক্ষেত্রে তোমরা উল্টো পাল্টা করো না, এটা খেয়াল করে করো যে যদি একের চেয়ে আগের যেটা রাশি ছিল এটা চেয়ে ছোট হয় তাহলে এরকম গুণ করতে হবে। ওকে, তাহলে 0.035, হাফ ডিগ্রির জন্য 0.035। এখন 10 ডিগ্রির জন্য তো আমাদের দেয় আছে, তাহলে 10.5 এর বাষ্পচাপ আমাদের দরকার। তাহলে কি করব? 10 ডিগ্রিতে ছিল 9.2, আর এখন 0.5 পরিবর্তনের জন্য আমরা পেয়েছি 0.035। তাহলে যোগ করে দিলে 10.5 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ পাওয়া যাবে। তাহলে পেয়ে গেলাম 9.235 মিলিমিটার। এবার দেখো, আমরা এই 10 ডিগ্রির কারণ মাঝে যে হাফের জন্য হিসাবটা করলাম, সেটাকে কিন্তু 19 এর এই যে 19 এর জন্য যে 0.5 এখানে ব্যবহার করা যাবে না। আমাদের যে রেঞ্জের মধ্যে ওই মানটা পড়ে 19.4টা 19 আর 20 এর মধ্যে পড়ে, ওই রেঞ্জ নিয়ে ঐকিক নিয়মে আগাইতে হবে। তাহলে 19.4 এর জন্য আমরা 19 আর 20 কে ক্যাপিটাল এস করে হিসাবটা করি। এখানে দেখো 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হয়েছে, বাষ্পচাপের পরিবর্তন হয়েছে মাত্র 1.2 মিলিমিটার। 1.2 মিলিমিটার, 16.5 17.7, এটা ডিফারেন্স হচ্ছে 1.2 মিলিমিটার। তাহলে 1 ডিগ্রিতে পরিবর্তন হয়েছে 1.2 মিলিমিটার। আমাদের যে 0.4 ডিগ্রির জন্য দরকার, তাহলে 0.4 ডিগ্রির জন্য পরিবর্তন কত এটা বের করে ফেলি। 1 ডিগ্রিতে পরিবর্তন 1.2, 0.4 এর জন্য পরিবর্তন 0.48, গুণ করে দিলেই
হয়ে যাবে। ওকে, তাহলে 19.4 এর জন্য কত দরকার, কত হবে? 19 এর জন্য ছিল 16.5 আর 0.4 এর জন্য 0.48 যোগ করে দিলে 16.98 মিলিমিটার। কেউ যদি চায় যে সে 20 থেকে 0.6 বিয়োগ করে বের করবে, তাহলেও সমস্যা নাই। মানে 0.6 এর জন্য পরিবর্তনটা বের করলো, 20 মিলিমিটার পারদচাপে কত ছিল ওইখান থেকে 0.6 বিয়োগ করে 19.4 বের করলো, সমস্যা নাই। এখানে আসলে তুমি যেভাবে করো প্রসেসটা ঠিক থাকলেই ওকে, ঠিক আছে। তাহলে আমরা 10.5 এ বায়ুর চাপ কত এটা দরকার ছিল পেয়ে গেলাম, 19.4 এ বায়ুর চাপ কত ছিল এটা পেয়ে গেলাম। এটা তো কিছুক্ষণ আগে সলভ করেছি, তারপরেও একটু করো। এবার আমরা যদি সমীকরণে বসিয়ে দেই তাহলে আমাদের রুমের আপেক্ষিক আর্দ্রতাটা পেয়ে যাব। আমাদের আগের যে প্রবলেমটা এটা একই, 56.24%। এটা আসলে অনেক বেশি শুষ্ক, অনেক বেশি শুষ্ক। ওকে, এরকম আরো অনেক প্রবলেম দেখবা। 2 ডিগ্রির জন্য পরিবর্তন যদি মাঝখানে থাকে সমস্যা নাই, 2 ডিগ্রির জন্য করবা, 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রির জন্য হলেও একইভাবে করবা, প্র্যাকটিস করবা, প্রবলেম হলে বলবা। এখন আমি যেটা করতে যাচ্ছি যে বোর্ডে সবচেয়ে বেশি খুব সহজ যে কোশ্চেন গুলো আসে এর মধ্যে একটা হচ্ছে এই বুদবুদের অঙ্ক। হ্রদের তলদেশে একটা বুদবুদ ছিল, সেটা উপরের দিকে উঠে আসলো, মানে পানির নিচে একটা বায়ুর বুদবুদ ছিল, বাতাসের বুদবুদ দেখো না, এটা উপরের দিকে উঠে আসলো। উপরের দিকে উঠে আসলে আয়তনে বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে নিচে তো পানির চাপ ছিল, উপরে তো পানির চাপ নাই, উপরে শুধু বায়ুর চাপ। এই কারণে চাপ যেহেতু কমে গেছে আয়তন বেড়ে যাবে, আমরা এটা জানি। ওকে, তো চাপ যেহেতু কমে গেছে আয়তন বেড়ে যাবে। এখন দুইটা কেসের জন্য আমরা একটু হিসাব করে দেখব। বলছে যে প্রথম বলছে যে আয়তন দ্বিগুণ হয়ে গেল, মানে এই যে তলদেশে হ্রদের তলদেশে ছিল ভি আয়তনের বুদবুদটা, হ্রদের উপরে যখন চলে আসলো, এই যে পানি 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 পানির উপরে যখন চলে আসলো, বায়ুতে চলে আসলো, তখন আয়তন হয়ে গেল ডাবল। তাহলে এই হ্রদের গভীরতা কত, এরকম প্রশ্ন হতে পারে। আবার প্রশ্ন হতে পারে ব্যাস অথবা ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল। নিচে যে বুদবুদটা ছিল এটার ব্যাস মনে করো আর ছিল বা আর1 ছিল, এখন উপরে যখন আসলো এটা 2r হয়ে গেল। অথবা নিচে ছিল ডি, উপরে যখন আসলো 2d হয়ে গেল। তাহলে হ্রদের গভীরতা কত? এইখানে একটা কনসেপ্ট, ছোট কালের একটা কনসেপ্ট তোমাদের লাগবে, সেটা হচ্ছে যে পানির নিচে চাপটা কত, এইচ গভীরতায় চাপ। পানির এইচ গভীরতায় চাপ আমরা শিখেছিলাম এইচ রো জি। এইচ গভীরতায় পানি কি পরিমাণ প্রেসার দেয়, তুমি যদি এইচ গভীরতায় যাও তাহলে পানি তোমাকে কত চাপ দিবে, বাতাসের চাইতে আরো কতটুকু অতিরিক্ত চাপ দিবে, সেটা হচ্ছে এইচ রো জি। এইচটা হচ্ছে কতটুকু গভীরতায় গেছো তুমি, রো হচ্ছে পানি বা তরলের ঘনত্ব, এখানে যেহেতু পানি নিয়েছি তাহলে 1000, আর জি তো জানি 9.8 অভিকর্ষ ত্বরণ। এখন তাহলে এটা হচ্ছে নিচে পানির নিচের বিন্দুতে শুধু পানির জন্য অতিরিক্ত চাপ, আর উপরে তো বাতাস চাপ দিচ্ছেই, উপরে বাতাস অলরেডি চাপ দিচ্ছে। তাহলে উপরের চাপ তো জানি আমরা, বায়ুর চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, এটা তো আছেই। আর নিচের লেভেলে এর সাথে অতিরিক্ত আরো এইচ রোজি যুক্ত হবে। তাহলে নিচের লেভেলে P1 যে চাপটা, এটা হবে এইচ রোজি প্লাস P2। P2টা কেন যোগ হলো, কারণ বাতাসের চাপ নিচেও কাজ করতেছে, উপরে পানির উপরে লেভেলে যে চাপ দিচ্ছে সেটা নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে নিচে চাপ বেশি, পানির নিচে চাপ বেশি উপরের তুলনায়, উপরে পানির চাপটা যুক্ত হবে। এবার হচ্ছে যে প্রথম প্রশ্নটার জন্য আমরা সলভ করি। প্রথম প্রশ্নটা কি ছিল, আয়তন দ্বিগুণ হয়ে যাবে। বুদবুদটা নিচে ছিল যখন, সেটা যদি ভি আয়তনে হয়ে থাকে তাহলে উপরে যখন আসছে ডাবল হয়ে গেছে, আয়তন জাস্ট ডাবল হয়ে গেছে, 2v হয়ে গেছে। তাহলে উপরে চাপ P2 আমরা তো জানি, বায়ুর চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, নিচের চাপের সাথে কি যোগ হবে, এর সাথে পানির চাপ এইচ রো জি যুক্ত হবে। তাহলে আমাদের তো জানা আছে P1 V1 ইকুয়াল টু P2 V2। এই সমীকরণে যদি আমরা সবগুলো মান বসায় দিই, দেখো P1 এর মান আমরা পেয়েছি P2H রো জি, আচ্ছা বসায় দিলাম P2 প্লাস H রো জি, আর V1 এর মান বসায় দিছি V, আর ওই পাশে P2 আছে, আর V2 দেখো যেহেতু ডাবল হয়ে গেছে
এই জন্য আমরা ভি ইন্টু 2 এটা বসাই দিছি। এবার দুই পাশ থেকে ভি কাটা, একই রাশি বা ভি দিয়ে ভাগ করে দিলাম। এবার তাহলে বাকি কি থাকলো? P2 থাকলো আর এইচ রো জি থাকলো আর এই পাশে P2 থাকলো। আচ্ছা, 2P2 থাকলো, এই যে 2 আছে, 2P2 থাকলো। এবার P2 কে এই পাশে নিয়ে আসলে দুইটা P2 থেকে একটা P2 বাদ গেলে P2 বাকি থাকে। P2 ইকুয়াল টু এইচ রো জি, এটা হয় আমাদের সমীকরণ। এবার যদি আমরা এইচ কে এক পাশে নিয়ে আসি তাহলে P2 ডিভাইডেড বাই রো জি হবে। তো P2 এর মান জানা আছে, রো জি এর মান জানা আছে, আমরা যদি বসায় দিই পাবো হলো 10.2 মিটার, 10.2 মিটার। এটা হচ্ছে সহজটা ছিল। এবার আয়তনেরটা খুবই সহজ। আমরা যদি ব্যাসার্ধেরটা যাই তাহলে একটু দেখে আসি ব্যাসার্ধেরটা কি চাইছিল। ব্যাসার্ধে বলছিল নিচে যে ব্যাসার্ধের বুদবুদটা ছিল এটা উপরে আসতে আসতে ব্যাসার্ধ ডাবল হয়ে গেছে। আগে R1 থাকলে এখন 2R1 হয়ে গেছে, আগে D1 থাকলে এখন 2D1 হয়ে গেছে। ওকে, তাহলে এবার কিন্তু আমাদের ভিটা দেয়া নাই, আমাদের ভিটাকে বের করে নিতে হবে, ভিটাকে বের করে নিতে হবে। তো প্রথম ক্ষেত্রে তো ভি বের করা খুবই সহজ, ব্যাসার্ধ দেয়া আছে, গোলক যেহেতু বুদবুদ যেহেতু গোলক আকৃতির তাহলে 4/3 পাই আর কিউব। এখানে আমি R1 দিয়ে ফেলছি, তোমরা আর দিতে পারো, R1 দিতে পারো, সমস্যা নাই। 1 দিতে যায় সবগুলো 1 হয়ে গেছে। তো 4/3 পাই R1 কিউব। এটা হচ্ছে যখন বুদবুদটা নিচে ছিল, এখন যখন উপরে উঠে আসছে V2 তখন কি হয়ে গেছে, ব্যাসার্ধটা 2R1 হয়ে গেছে, 2R1 হোল কিউব হয়ে গেছে। ওকে, তাহলে এখন কি হবে, 2 কে যদি বাইরে বের করি, 2 কে কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হয়ে যাবে। আর 4/3 পাই R1 কিউব এইটুকু থেকে যায়। দেখো 4/3 পাই R1 কিউব মানে হচ্ছে V1। তাহলে আমরা বসিয়ে দিই, বসিয়ে দিলে দেখা যাচ্ছে যে উপরে যখন উঠে আসছে ব্যাসার্ধ দ্বিগুণ হওয়ার মানে হচ্ছে আয়তন 8 গুণ হয়ে যাওয়া, আয়তন কিন্তু দ্বিগুণ হওয়া না। এইটা ভুল করে অনেকেই, এটা ভুল করা যাবে না। ওকে, আর আমরা তো জানি P2 10⁵ নিউটন পার মিটার স্কয়ার আর P1 হচ্ছে এইচ রো জি যোগ হবে। ওকে, এবার তাহলে এইচটা বের করা, আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, সবগুলো মান জানা আছে। এবার যখন ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে তখন হ্রদের গভীরতা কত একটু বের করে ফেলো। P1 V1 P2 V2 সবগুলোর মান দেয়া আছে। এবার V2 টা হবে 8V1। 2 মিনিট সময় দিলাম, করে ফেলো। H এর মান বের করবা। খাদিজা কি আছো, হচ্ছে? H এর মান কেউ বের করতে পারছো? আচ্ছা, ট্রাই করতে থাকো। স্যার ট্রাই করতেছি। ওকে,
খাদিজা 2 জন না, 48 খাদিজা, 60 85। স্যার আচ্ছা v1 এর মান v ধরবো নাকি 4/3 পাই r কিউব ধরবো? না না, v1 বসাও, জটিল করার দরকার নাই। v1 ই রাখো, তাহলে দুই পাশ থেকে কাটা চলে যাবে। স্যার অ্যান্সার কি 8.16 into 10 inverse 4? না, অ্যান্সার হবে 71. 71.43 হ্যাঁ, কে এটা? সাদাফ সাদাফ। 61 নাকি 60? 60 আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে 71.4। আমি তোমাদেরকে আরেকটু দেখা দিচ্ছি, শর্টকাটও দেখাবো। এবার যদি ব্যাস দেয়া থাকে তাহলে আমাদের সূত্রটা 4/3 থেকে 1/3 পাই ডি কিউব এরকম একটা কিছু হয়ে যায়। দেখো এই সূত্রটা একটু দেখে নিও, 1/3 পাই ডি কিউব নাকি 1/4 পাই ডি কিউব একটা কিছু হবে আর কি। তো এই সূত্রটা একটু চেক করবা, তাহলে আমরা আয়তন পেয়ে যাব। দ্বিতীয় ক্ষেত্রেও যখন ব্যাস দ্বিগুণ করব তখন আমরা আয়তন পেয়ে যাব। আলটিমেটলি দেখা যাবে যে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন আবার 8 গুণই হবে, মানে ব্যাস আর ব্যাসার্ধের ক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তো তাহলে টেনশনের কোনো কারণ নেই, ব্যাস যদি দ্বিগুণ বাড়ে তার মানে ব্যাসার্ধও দ্বিগুণ বাড়ছে, একই কথা। ঠিক আছে, দুটার জন্যই হিসাব করে ফেলবা, মান বসাইলেই ওকে হয়ে যাবে। এবার হচ্ছে আমরা একটু শর্টকাটে এতক্ষণ যা পড়ছি শর্টকাটে মুখস্থ করে ফেলবো আর মিলাই নিব উত্তর। দেখো সবাই একটু লিখে মুখস্থ করে ফেলো এটাকে, আমি কিন্তু সবাইকে জিজ্ঞাসা করব। বাম পাশে লিখছি ভি এন গুণ, মানে আয়তন এন গুণ যদি হয়, আর ডান পাশে লিখছি আর বা ডি এন গুণ, আর মানে ব্যাসার্ধ আর ডি মানে হচ্ছে ব্যাস। যদি এরকম দেয়া থাকে তাহলে আমরা সরাসরি হ্রদের গভীরতা বা নদীর গভীরতা, পুকুরের গভীরতা যেটা হোক বের করে ফেলতে পারবো। কিভাবে? সরাসরি h ইকুয়াল n মাইনাস 1 10.2 ইন্টু 10.2 মিটার। যদি আয়তন n গুণ হয় তাহলে h ইকুয়াল n মাইনাস 1 10.2 মিটার। আর যদি ব্যাসার্ধ বা ব্যাস n গুণ হয়ে যায়, এখানে দ্বিগুণ না, যে কোনো গুণ, n গুণ মানে 1 গুণ, 1.5 গুণ, 2 গুণ, 5 গুণ, 5.5 গুণ, যা ইচ্ছা তা, তাহলে গভীরতা বের করে ফেলতে পারবো। তাহলে h ইকুয়াল এখানে হবে n কিউব মাইনাস 1 10.2 মিটার। এবার আমরা উত্তরটা একটু মিলিয়ে নেই। দেখো আগে যেটা করছিলাম সেটা মিলে গেছে, চেক করে দেখো যে আমরা প্রথমে বলছিলাম দ্বিগুণ হইলে তাহলে n এর মান এখানে 2, তাহলে 2 মাইনাস 1, তাহলে h পাওয়া গেছিল 10.2 মিটার। ওকে, এবার বলছিলাম যদি ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায় তাহলে 2 কিউব মানে 8 মাইনাস 1, তাহলে 7, তাহলে 7 ইন্টু 10.2 মিটার, 7 ইন্টু 10.2 মিটার। তো 7 ইন্টু 10.2 মিটার মানে হলো 71.4, তাই না? ওকে, 7 দুগুণে 14, 71.4 মিটার। এভাবে তুমি যে কোনো গুণের জন্য হিসাবটা করে ফেলতে পারো। আমি এটা সবার কাছ থেকে মুখস্থ চাই। নেক্সট ক্লাস থেকে আমি আরো বেশি শর্টকাট দেওয়ার চেষ্টা করব। সবাই আশা করি শর্টকাট গুলো মুখস্থ রাখবে। আমি এখন